টু ভিডিওস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের এই হিস্ট্রিতে আমরা পলাশীর যুদ্ধ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। তাহলে স্টার্ট করা যাক ভিডিওটা। পলাশীর যুদ্ধ শুরু করার আগে বাংলায় কি পরিস্থিতি ছিল, কারা কারা নবাব হিসেবে এসেছিলেন, সেই বিষয়ে ফার্স্ট আমরা ডিসকাস করবো। দেন তারপর আমরা পলাশীর যুদ্ধ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? বেঙ্গল স্টেট, এই টাইম পিরিয়ডটাতে যারা যেসব নায়েবরা শাসন করতো, নায়েব মানে হচ্ছে যারা নবাব, মুঘলদের আন্ডারে যেসব নবাবরা ছিল তারা এখানে শাসন করতো, সেই বিষয়ে ফার্স্টে আলোচনা করব। টাইম পিরিয়ড 1700 থেকে 1772, ঠিক আছে? প্রথম এখানে যে শাসন করেছিল মুঘলদের আন্ডারে, যে নায়েব হিসাবে প্রথম এসেছিলেন, তিনি, তার নাম কি? মুর্শিদ কুলি খাঁ। আচ্ছা, এই মুর্শিদ কুলি খানের টাইম পিরিয়ড কত ছিল? 1700 থেকে 1727, সরি, এটা হবে 1717 থেকে 1717 থেকে 1772। বাংলায় কিরকম পরিস্থিতি ছিল, ঠিক আছে? ওকে, 1700 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানকে বাংলায় নায়েব হিসাবে নিযুক্ত করেছিলেন আওরঙ্গজেব। করেছিলেন আওরঙ্গজেব, ঠিক আছে? আচ্ছা, এই নায়েবের কি অধিকার থাকতো, বা কি পাওয়ার থাকতো, বা কি রাইটস থাকতো? নায়েবের হাতে রেভিনিউ রাইটস থাকতো, রেভিনিউ রাইটস থাকতো, ঠিক আছে? এরপর 1713 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ার তাকে বাংলার নায়েব সুবেদার পদে নিযুক্ত করেন। নায়েব সুবেদার পদে নিযুক্ত করেন। ঠিক আছে? আচ্ছা, এই নায়েব সুবেদাররা কি অধিকার পেত? মিলিটারি পাওয়ার। এরপর 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁকে বাংলার নবাব হিসাবে নিযুক্ত করা হয়েছিল।
ঠিক আছে, নেক্সট হচ্ছে তিনি ছিলেন বাংলার প্রথম নবাব। ঠিক আছে, 1719 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁকে খানকে উড়িষ্যার গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়। ওই গভর্নর আর নবাব সেম, নবাব হিসেবে নিযুক্ত করা হয়। আচ্ছা, তিনি বাংলার ক্যাপিটাল ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেন? মুর্শিদাবাদে স্থানান্তর করেন, করেছিলেন। ঠিক আছে, তাই কত খ্রিস্টাব্দে মারা গেছিলেন? মুর্শিদ কুলি খাঁ 1727 খ্রিস্টাব্দে মারা যান। ঠিক আছে, এইটা গেল আমাদের মুর্শিদ কুলি খাঁ, আমাদের যে ফার্স্ট নবাব হয়েছিলেন বাংলার, তার বিষয়ে তথ্য। ঠিক আছে, এবারে নেক্সট, এরপর সেকেন্ড যে নবাবের বিষয়ে জানবো, তিনি হচ্ছেন সুজা উদ্দিন। ঠিক আছে, সুজা উদ্দিনের সময়কাল কত, মানে টাইম পিরিয়ড কত ছিল, শাসনকাল কত ছিল? 1727 থেকে 1739। ঠিক আছে, এই সময়কালে তিনি নবাব হিসেবে নিযুক্ত ছিলেন। ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে সুজা উদ্দিন কে ছিলেন? সুজা উদ্দিন ছিলেন মুর্শিদ কুলি খাঁর কুলি খানের সান ইন ল। ঠিক আছে, নেক্সট হচ্ছে মুর্শিদ কুলি খাঁ খান বাংলার নবাব হিসেবে থাকাকালীন যে যে পলিসিগুলি গ্রহণ করেছিলেন সুজা উদ্দিন সেই পলিসিগুলিকেই কি রেখেছিলেন? বহাল রেখেছিলেন। ঠিক আছে, 1733 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সুজা উদ্দিনকে কি করেছিলেন? বিহারের
সুবেদার পদে পদে নিযুক্ত করেছিলেন। ঠিক আছে, এর মাধ্যমে কি হয়েছিল? এর মাধ্যমে আগে তো বাংলা আর উড়িষ্যা তো ছিলই নবাবের হাতে, আর এর মাধ্যমে সুবেদার পদে নিযুক্ত করার মাধ্যমে বাংলার নবাবের হাতে, নবাবের অধীনে বাংলা, বিহার, উড়িষ্যার রাইটস চলে আসে। মানে এখানে শাসন করার অধিকার বাংলার নবাবের হাতে চলে আসে। ঠিক আছে, এটা গেল সুজাউদ্দিনের বিষয়ে ইম্পর্টেন্ট তথ্য। এইবারে তারপরে পড়বো সাফারাজ খান। 3 নম্বর যিনি নবাব ছিলেন ওনার নাম ছিলেন সাফারাজ খান। আচ্ছা, এই সাফারাজ খানের টাইম পিরিয়ড কত ছিল, মানে কত বছর তিনি শাসন করেছিলেন? থেকে 1740, 1 ইয়ারে তিনি শাসন করতে পেরেছিলেন। ঠিক আছে, এই সাফারাজ খান কে ছিলেন? সুজাউদ্দিনের পুত্র ছিলেন সাফারাজ খান। ঠিক আছে, এই সাফারাজ খান বাংলার নবাব থাকাকালীন, নবাব যখন ছিলেন তখন বিহারের ডেপুটি সুবেদার ছিলেন আলীবর্দী খান। ঠিক আছে, আলীবর্দী খান কি করেছিলেন? আলীবর্দী খান সাফারাজ খানকে হত্যা করেছিলেন। ঠিক আছে, আলীবর্দী খান কাকে হত্যা করেছিলেন? সাফারাজ খানকে হত্যা করেছিলেন। নেক্সট হচ্ছে সাফারাজ খানকে হত্যা করার পর আলীবর্দী খান বিশাল অঙ্কের মুঘল শাসককে বিশাল অঙ্কের মুদ্রা প্রদান করেন, যার দরুন আলীবর্দী খানকে কি করা হয়? বাংলার নবাব হিসেবে নিযুক্ত করা হয়। ঠিক আছে, এটা গেল হচ্ছে সাফারাজ খানের বিষয়ে ইম্পর্টেন্ট তথ্য। ঠিক আছে, এরপরে যিনি নবাব হয়েছিলেন তিনি হচ্ছে আলীবর্দী খান। ওনার বিষয়ে এবার আলোচনা করবো আমরা। এবারে যার বিষয়ে পড়বো তিনি হচ্ছেন আলীবর্দী খান। আচ্ছা, আলীবর্দী খানের সিংহাসন আরোহণে মানে শাসক হিসাবে, নবাব হিসাবে টাইম পিরিয়ড কত ছিল? 1740 থেকে 1756। ঠিক আছে, আলীবর্দী খান
বাংলার নবাব হিসাবে নিযুক্ত হওয়ার পর বাংলায় বারবার মারঠারা আক্রমণ করতে থাকে। ঠিক আছে, এনার বিষয়ে আলিবর্দী খানের বিষয়ে তেমন গুরুত্বপূর্ণ তথ্য নেই। আলিবর্দী খান তার উত্তরাধিকার হিসেবে কাকে নিযুক্ত করেছিলেন? তার গ্র্যান্ডসন সিরাজউদ্দৌলাকে নিযুক্ত করেছিলেন। নিযুক্ত করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, ইনি কত খ্রিস্টাব্দে মারা যান? আলিবর্দী খান 1756 খ্রিস্টাব্দে মারা যান। ঠিক আছে, এরপরে কে শাসক হন? সিরাজউদ্দৌলা। এরপরে আমরা সিরাজউদ্দৌলার বিষয়ে আলোচনা করব। এরপরে আমাদের সেই স্বাধীন নবাবের বিষয় পড়বো বাংলার। নাম কি ছিল? সিরাজউদ্দৌলা। আচ্ছা, সিরাজউদ্দৌলার সিংহাসন আরোহণের টাইম পিরিয়ড কত ছিল? ইনিও 1 ইয়ার শাসন করতে পেরেছিলেন, 1756 থেকে 1757। পুরোপুরি 1 বছর শাসন করতে পারেননি। 1756 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে মাত্র 23 বছর বয়সে বাংলার নবাব হন, নবাব হিসেবে মনোনীত হন সিরাজউদ্দৌলা। ঠিক আছে, ইনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। ঠিক আছে, তাহলে মাত্র 23 বছর বয়সে এপ্রিল মাসে 1756 খ্রিস্টাব্দে বাংলার নবাব হিসাবে নিযুক্ত কে হয়েছিলেন? সিরাজউদ্দৌলা। ঠিক আছে, এনার পর ব্রিটিশরা বাংলায় শাসন করতে শুরু করেন এবং তারপর পুরো ভারতকেই শাসন করতে থাকেন। পরিচালনা করেন। আচ্ছা, এটা হচ্ছে সিরাজউদ্দৌলার বিষয়ে ইম্পর্টেন্ট তথ্য। আচ্ছা, এবারে আমরা পড়বো যা হচ্ছে পলাশীর যুদ্ধ। আজকে এইটুকুনি, নেক্সট ভিডিওতে আমরা এরপর থেকে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।